দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। কক্সবাজারের টেকনাফে বিএনপি নেতা ও সহযোগীদের মারধরে কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের তদন্ত করছে পুলিশ। ওরা আমাকে হামলা করতে আইসে তারপর আমার ভাই হয়েছে, খুন হয়েছে। গত মাসে মামলা করছে, ওই মামলাটা এখনো চলমান আছে। তো ওই বিষয়ে কালকে তদন্ত করার কথা ছিল, তো এর আগে ঘটনাটা ঘটছে। বন্দরনগরীতে প্রশাসনের অভিযানেও পাল্টাচ্ছে না বেকারির চিত্র। নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য, একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা। লিখিত প্রতিশ্রুতির পরে খুলে দেওয়ার পরে উনি জাস্ট কিছু 2-1টা টেবিল কিনেছে আর এখানে জাস্ট ফ্লোরটা সামান্য একটু পরিষ্কার করেছে। তো আমরা পরবর্তীতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা যেটা হয় আমরা সেদিকে যাব। স্বজন হারানোর কষ্ট আর অভিমান নিয়ে কাটছে চট্টগ্রামের জুলাই শহীদ পরিবারগুলোর দিন। মামলার ধীর গতিতে ক্ষোভ। সবাই বাবা তো সবাইকে ঘুরতে নিয়ে যায়, এখন তো আমার বাবা নাই। যারা মারছে আমি তাদের জন্য বিচার চাই। জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের মামলার কোনো খোঁজখবর নেই। সে মামলাটা কেন হইলো না, কেন বাদ পালো, কি খোঁজখবর, এগুলো তাদের কোনো খোঁজখবর নেই। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চট্টগ্রামে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্যপণ্য, ঠকছে ভোক্তারা। আজ পূরবী বেকারির কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলেছে ভয়াবহ চিত্র। মালিককে 1 লাখ টাকা জরিমানা এবং শেষবারের মতো সতর্ক করা হয়, চিত্র না পাল্টালে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হবে বলে জানিয়ে দেয় অভিযান টিম। স্যাঁতসেঁতে পরিবেশ, যেদিকে চোখ যায় মাকড়সার জাল, টিনের চালা ফুটো হয়ে খাবারে পড়ছে বৃষ্টির পানি। এদিক সেদিক ইঁদুর বিড়ালের ছুটোছুটি তো আছেই, দেখে বোঝার উপায় নেই এটি খাদ্যপণ্য তৈরির কোনো কারখানা। চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে পূরবী বেকারির এই কারখানায় এর আগেও 3বার অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন সহ নানা অভিযোগের দায়ে মালিককে জরিমানা করা হয় 1 লাখ টাকা। গাম পড়বে শরীরের থেকে, একটা ময়লা পড়বে, আমাদের শরীরে থেকে একটা চুল পড়বে। আমরা এদিকে খুবই সতর্ক থাকি, আর এখানে গরম বেশি তো বেকারির মধ্যে, এই কারণে একটু চেন্টি কিনতে কাজ করার পড়বে। ঠিক আছে, আমাদের যেটা সেভ করা দরকার এটা তো কোম্পানি দিবার 2 জন বলছিল, কিন্তু আমরা দেয় না। এটা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তারা বলছেন, একাধিক অভিযানে কিছু জায়গায় উন্নতি হলেও খাবার তৈরিতে অনিয়ম শাস্তিযোগ্য অপরাধ। শেষবার সতর্ক করা হয়েছে, পরের বার বন্ধ করে দেয়া হবে প্রতিষ্ঠানটি। একবার ওনার প্রতিষ্ঠান বন্ধ করে গিয়েছিলাম, তো সেটা আবার উনি লিখিত দিয়েছিলেন যে ওনার এই প্রতিষ্ঠান উনি ইমপ্রুভ করবেন। তো ওই খুলে দেওয়ার পরে, লিখিত প্রতিশ্রুতির পরে খুলে দেওয়ার পরে উনি জাস্ট কিছু 2-1টা টেবিল কিনেছে আর এখানে জাস্ট ফ্লোরটা সামান্য একটু পরিষ্কার করেছে। তো আমরা পরবর্তীতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা যেটা হয় আমরা সেদিকে যাব। নিজেদের দোষ স্বীকার করে ভবিষ্যতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিতে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানের মালিকপক্ষ। এটা আমাদের ভুল, এটা এখানে ময়লা আবর্জনা থাকবে না, থাকতে পারেও না। এটা আমাদের ভুল, আমাদের একটু অবহেলার কারণে আমাদের এটা হয়েছে। এটা আমি সরি, ভবিষ্যতে আর হবে না। পরে আরও কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়মের ব্যাপারে সতর্ক করা হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা ও তার সহযোগীদের হামলা ও মারধরে 1 কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। হামলায় নিহতের ভাইসহ আরও 3 থেকে 4 জন আহত হন। টেকনাফের মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজের স্নাতক পড়ুয়া শিক্ষার্থী শফিউল্লাহ শফি গেল 26 জুন সাবরাঙের এক মেয়ের সাথে এনগেজমেন্ট হয় তার। কদিন পর বিয়ের পিঁড়িতে বসার কথা, কিন্তু জায়গা সংক্রান্ত বিরোধের জেরে শনিবার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার ও স্বজনদের অভিযোগ, 8 বছর ধরে তাদের বাড়ির চলাচলের পথ বন্ধ রেখেছেন প্রতিবেশী ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল আহমদ ও তার সহযোগীরা।
পথ খুলে দিতে চাঁদাও দাবি করেন। বিষয়টি স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসার চেষ্টাও করা হয়। 2 মাস আগে নিহত শফির প্রবাসী বড় ভাই দখলদারদের বিরুদ্ধে এসে মামলা করেন। এরই জের ধরে হামলার ঘটনা বলে অভিযোগ নিহতের স্বজন ও প্রতিবেশীদের। ওদের টার্গেট হলো আমি, যেহেতু আমি একজন প্রবাসী, ওদের টার্গেট হলো আমি। ওরা আমাকে হামলা করতে এসে তারপর আমার ভাই হয়েছে, খুন হয়েছে। কিরিচ নিয়ে আমাদেরকে আমার বাইকে কাটছে, আবার আমার এখানে একটা দা মারছে, এখানে একটা মারছে, এখানে একটা মারছে, আমরা হাতে ধরছি, এখানে একটা মারছে। তারপর আমরা 7 জন আহত হয়েছি। আমার ভাই যেটা মারাল হয়েছে ওইটা মারা গেছে, ওনার এখানে বাড়ি মারছে। আরো সুস্থ বিচার চাই, প্রশাসন আছে পুনর্বদলি খুন চাই। বারবার ও রাস্তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর উনি করে নেই। এরপরে নাকি আবার 2 মাস আগে নাকি প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফেলছে কামালগঞ্জ। স্থানীয়রা জানান শনিবার মামলার তদন্তে যায় পুলিশ। এর আগেই বিএনপি নেতা ও তার লোকজন হামলা চালায় প্রবাসী সিদ্দিকের পরিবারের সদস্যদের ওপর। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আসা যাওয়ার পথে প্রতিবন্ধকতা নিয়ে একটা কোর্টে আগে মামলা, গত মাসে মামলা করছে। ওই মামলাটা এখনো চলমান আছে। তো ওই বিষয়ে কালকে তদন্ত করার কথা ছিল। তো এর আগে ঘটনাটা ঘটছে বিকেলে। এ ব্যাপারে অভিযুক্ত কামাল ও ইসমাইলের সাথে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। জুবাইর রিফাত, যমুনা নিউজ। এক দুর্ঘটনায় শেষ 2 পরিবারের স্বপ্ন। চট্টগ্রামের পতেঙ্গায় লরি চাপায় প্রাণ হারান মোটরসাইকেলের 2 আরোহী। এর মধ্যে একজন মৎস্যজীবী, কদিন পর যার ইরাক যাওয়ার কথা। অপরজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী ছিলেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মর্মান্তিক মৃত্যুতে অসহায় 2 পরিবার। নোয়াখালীর বাসিন্দা মঞ্জু মাঝি মাত্র 20 দিন আগে জীবিকার তাগিদে চট্টগ্রাম এসে সাগরে মাছ ধরার কাজ শুরু করেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ইরাক যাওয়ার প্রস্তুতিও চলছিল তার। তবে স্বপ্ন পূরণের আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল জীবন প্রদীপ। রোববার সকালে পুলিশের ফোন পেয়ে চট্টগ্রামে ছুটে আসেন মঞ্জুর বাবা ও শ্বশুর। পরে হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন তারা। পরিবারের দাবি, ইরাক যাওয়ার ভিসা সংক্রান্ত ফিঙ্গারপ্রিন্ট দিতে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল করে ফৌজদারহাট যাচ্ছিলেন মঞ্জু। পথে পতেঙ্গা লিং রোডের দুমপাড়া এলাকায় লরির ধাক্কায় প্রাণ হারান তিনি। মঞ্জুর স্ত্রী ও 2 সন্তান রয়েছে। 6টা বাজে আমার থানার এসআই আমি যখন ফোন দিছি বলছে যে এই নাম্বার কার, বলছি যে আমার ছেলে। উনি বলছে যে আপনার ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে 2 জন মারা গেছে। সব কিছু রেডি হয়েছে, খালি ফিঙ্গার দিব, বিশাল ফিঙ্গার দিব। কালকে রাত্রে মানে ফোন দিছে, আজ যা ফিঙ্গার দিব, এই রাত্রে মানে এই দুর্ঘটনা মারা গেছে। একই সাথে নিহত হন মোটরসাইকেলের চালক আসাদুল ইসলাম। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। খুলনার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর পাহাড়তলি এলাকায় স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বসবাস করতেন। সাগরপাড়ের যেটা রিং রুট, ওই রুটের অ্যাক্সিডেন্ট করছে, সাথে সাথে আমরা বন্দর থানাতে চলে গেছি। বন্দর থানা যাওয়ার পরে শুনলাম যে উনি চিটাং মেডিকেলে ওনার লাশটা পাঠাই দিয়েছে। আমি আর ও একসাথে বসে খেলা দেখছি। 11টার দিকে 2 জন একসাথে বসে নাস্তা করলাম টিভিতে। আজকে সকালে এখন আমরা যখন সকালে নাস্তা খাইতেছি চিন্তা করতেছি কিরে কালকে রোগটা আমার সামনে টিভির, আজকে আমার রোগটা নাই। খুবই মর্মান্তিক একটা ব্যাপার। আসলে এই ধরনের ঘটনা, উনি খুবই ভালো মানুষ ছিল, আমাদের সবার সাথে খুব ভালোভাবে মিশতো, ভালোভাবে কাজ করতো। কালকে একসাথে চাকরি করছে, হঠাৎ করে মানে কিছু বলার আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। পুলিশের দাবি, আসাদুল ইসলাম রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ে মোটরসাইকেল চালাতেন। যাত্রী মঞ্জু মাঝিকে ফৌজদারহাটে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। ফৌজদারহাটের দিকে যাচ্ছিল, গাড়িতে চালক এবং আরোহী 2 জনে ছিল এবং স্পট ডেড 2টে। আমরা সড়ক আইনে একটা মামলা নিচ্ছি, মামলা নিয়ে আমরা তদন্ত ব্যবস্থা করছি। যদিও আসাদের স্বজনরা বলছেন নিহত আসাদ চাকরির পাশাপাশি ব্যবসা করতেন, নিয়মিত রাইড শেয়ারিং এর সঙ্গে যুক্ত ছিলেন না। পুলিশের ধারণা হচ্ছে ও পাঠাও মারে, এটা আমাদের বিশ্বাসযোগ্য না, কারণ ও একটা ভালো স্যালারি পায়, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, পাশাপাশি ওর নিজস্ব বিজনেস আছে, ওর সিএনজি 2-3টা সিএনজি আছে এবং ও নিজে হাজি ক্যাম্পের ওখানে জায়গা কিনে বিল্ডিং মানে ঘর বাঁধছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ পরিবারগুলো ভালো নেই। মামলার অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ তারা। অভিযোগ, 2 বছর না পেরোতে কেউ খোঁজ খবর নেয় না,
কষ্ট আর অভিমান নিয়ে কাটছে দিন। পুলিশের দাবি, প্রতিটি হত্যা মামলার তদন্ত প্রায় শেষ দিকে। চট্টগ্রামের লালখান বাজারে ছোট্ট এই ঘরে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন জুলাই আন্দোলনে শহীদ ওমর ফারুকের স্ত্রী। স্বামী নিহতের পর থেকে তিনি 2 সন্তানের বাবা, তিনিই মা। সেটা হয়তো আমার শ্বশুরের সাথে করে। 16 জুলাই 2024 সালে আন্দোলনে উত্তাল মুরাদপুর। সেই পথ দিয়ে দুপুরে ভাত খেতে দোকান থেকে বাসায় যাচ্ছিলেন কাঠমিস্ত্রি ফারুক। তখনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। স্বজনরা মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় সে বছর মামলা করলেও নেই কোনো অগ্রগতি। সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সন্দিহান পরিবারটি। যে প্রথম মৃত্যুবরণ করছে সে বিচারের এখনো শেষ মূলত হয় নাই, তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় দাফেরগুলো এখন আদৌ হবে কিনা সেটাও বিশ্বাস নেই। সিসি ক্যামেরার ফুটেজ দেখে যে প্রকৃত আসামি তার বিচারটা যাতে দ্রুতই হয়। আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যেত, সবাই বাবা তো সবাইকে ঘুরতে নিয়ে যায়। এখন তো আমার বাবা নাই, যারা মারছে আমি তাদের জন্য বিচার চাই। একই দিন আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ওমরগনি এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। ঘটনার পর 77 জনের বিরুদ্ধে মামলা করলেও অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তার পরিবার। জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের মামলার কোনো খোঁজখবর নেই। সে মামলাটা কেন হইলো না, কেন বাদ পালো, কি খোঁজখবর, এগুলো তাদের কোনো খোঁজখবর নেই। আমাদের তো নাই, আমাদের তো কোনো খোঁজখবর নেই। এখন আমার সন্তানের বিচার আমি চাইবো না, পাইবো না, এটা তো এই রাষ্ট্রের কাছে আমার চাওয়া যেন এই তদারকি করে এর বিচারটা যেন করা হয়। সিএমপির তথ্য মতে চট্টগ্রাম মহানগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 14টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে 2 বছরে একটি হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। আগামী 2 মাসের মধ্যে মার্ডার কেস যেগুলো আছে, গুরুত্বপূর্ণ মামলাগুলো তদন্ত কাজ প্রায় শেষ হয়ে যায়। যেহেতু মামলাগুলি স্পর্শকাতর, অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কেউ নিরপরাধ কোনো ব্যক্তি যেন সাজা না পায়। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রাম জেলা ও মহানগরে অন্তত 12 জন প্রাণ হারায়। এর মধ্যে ওয়াসিম আকরাম, হৃদয়চন্দ্র তরুয়া ও ইমন অন্যতম। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে দিন দিন বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রকোপ। 8টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিষয়ে আরো তথ্য আমরা জেনে আসবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, হঠাৎ করে তো ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ছে, এর কারণ আসলে কি, এবং মশা নিধনে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? মারফি, মশা নিধনে প্রশাসন অর্থাৎ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা যে 8টি জোনকে রেড জোন ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 8টি ওয়ার্ডকে সেই স্থানগুলো থেকে বিবেচনা করে ব্যাপক আকারে তারা মশকের যে নিধনের যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো ছিটাচ্ছেন, পাশাপাশি তারা স্প্রে করছেন সেসব জায়গাগুলোতে। এই তথ্যগুলো কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু রিপোর্ট বলছে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু রোগ। আমি যদি আজকের তথ্যটাই বলি, চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রতিনিয়ত আমাদেরকে যে তথ্য দেওয়া হয় সেই তথ্যের অনুসারে আজকে চট্টগ্রামে 18 জন আক্রান্তের যে সংখ্যা ডেঙ্গুতে, সেই তথ্যটি আমাদেরকে দেওয়া হয়েছে। এর মধ্যে মা ও শিশু হাসপাতালেই ভর্তি আছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে 12 জন, বিআইটিআইডিতে 1 জন, 250 সজ্জার যে আন্তঃকিলা জেনারেল হাসপাতাল সেই জেনারেল হাসপাতালে ভর্তি আছে 2 জন। এই ধরনের তথ্য আমাদের কাছে দেয়া রয়েছে এবং উপজেলাতে 3 জন, সব মিলে চট্টগ্রামে 18 জন এবং এই সংখ্যাটি শুধুমাত্র আজকের 18 জন। আমরা যদি এই মাসের কথা বলতে চাই, এই মাসটিতে আজকের 5 দিনের মতো, অর্থাৎ জুলাইয়ের এই প্রথম এই 5 দিন আমরা দেখছি 57 জন রোগী এর মধ্যে আক্রান্ত হওয়ার যে তথ্য সেটি রয়েছে। এর আগে জুনে পুরো মাসে 122 জন। এর আগে যদি বলতে চাই, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই সময়গুলোতে কিন্তু আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। যেমন জানুয়ারিতে ছিল 68 জন, ফেব্রুয়ারিতে 22 জন, মার্চে 20 জন, এপ্রিলে 29 জন, মেতে 37 জন। অর্থাৎ বর্ষার সাথে সাথে যে আক্রান্তের সংখ্যা সেটা যে বাড়তে শুরু করেছে, অর্থাৎ যেই সময়টিকে ডেঙ্গুর সবথেকে ভয়াবহ সময় হিসেবে ধরা হয়, যে সময়টিতে ডেঙ্গু বেশি ছড়ায়, আক্রান্তের হারটা বাড়ে, সেই জুন এবং জুলাই মাসে আমরা দেখছি ব্যাপক হারে ডেঙ্গু রোগীর যে সংখ্যা সেই সংখ্যাটি বাড়ছে, যেটা আসলে ভয়ের একটি কারণ। এবং এটা যাতে নিয়ন্ত্রণ করা যায় সেজন্য কিন্তু এরই মধ্যে ব্যাপক নির্দেশনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তারা দাবি করছেন যে
যে জেলা প্রশাসনের একটি পরিসংখ্যান অর্থাৎ গবেষণা করেছে, তারা সেই গবেষণায় যে 8টি স্থানকে তারা রেড জোন ঘোষণা করেছে সেগুলোকে মাথায় রেখে তারা মশক নিধন কার্যক্রম চালিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ আলামিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কিছুটা উত্তাল রয়েছে সাগর। এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জেনে আসব সহকর্মী এহসান আল কুতুবী, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে। কুতুবী, এখন আবহাওয়ার কি পরিস্থিতি দেখছেন এবং আপনি যেখানে রয়েছেন সেখানে এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে কিনা, আবহাওয়া অফিস এই বিষয়ে কি বলছে? মারফি, থেমে থেমে নয়, একটানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এত বৃষ্টি একসাথে বাতাস, দাঁড়ানোই খুব কঠিন হয়ে যাচ্ছে। ছাতা ছাড়া কোনো রকম দাঁড়াতে পারা যায়, কিন্তু ছাতা নিয়ে কেউ এখানে দাঁড়াতেই পারছেন না। আমি সমুদ্র সৈকতে আছি, আপনাকে তেমন দেখানোরও সুযোগ নাই, কারণ হচ্ছে আমার ঠিক পেছনে হচ্ছে সাগর। সাগরের যে বিশাল উত্তাল বিশাল বিশাল ঢেউ, সে ঢেউ কিন্তু আসতে পড়ছে এবং বাতাসের কারণে ওদিকে তাকানো যাচ্ছে না। আপনি জানেন যে 3 নম্বর সতর্ক সংকেত চলছে। এই সতর্ক সংকেতের কারণে সাগর খুব উত্তাল রয়েছে, ভারী বৃষ্টি হচ্ছে। কক্সবাজারে গত 24 ঘন্টায় 89 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এইটির কারণেই কিন্তু মাছ ধরার ট্রলার যেগুলি সাগরে গিয়েছে, সেই ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এবং পাশাপাশি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের এখানে যে প্রচুর পরিমাণে পর্যটক যে থাকে, এখন এই মুহূর্তে কোনো ধরনের পর্যটকও নেই এবং তারপরও নিশ্চিদ্র নিরাপত্তা, অর্থাৎ যারা সিসিএফ লাইফগার্ডের সদস্যরা আছেন, যদি কোনো পর্যটক এই মুহূর্তে ভুলেও সাগরে নেমে গোসল করতে চায়, তাদেরকে যাতে দ্রুত সময়ের সাগরে নামতে বারণ করে এবং নিরুৎসাহিত করে, সেজন্য কিন্তু সিসিএফ লাইফগার্ডের সদস্যরা রয়েছেন। এবং পাশাপাশি হচ্ছে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে, এভাবে বৃষ্টি কিন্তু আরও কয়েকদিন টানা থাকবে এবং নিম্নচাপ যেহেতু সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপের প্রভাবে আরও টানা কয়েকদিন বৃষ্টিপাত হবে এবং এটির কারণে রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজার অঞ্চলের যেসব উঁচু পাহাড় আছে, পাহাড়ি ঢালুতে যারা বসবাস করে, তাদেরকে পাহাড় থেকে এবং ঢালু থেকে নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। মারফি, এহসান, আপনি নিরাপদে থেকে কাজ করবেন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে নজরুল অলিম্পিয়াড। শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুলের আসর আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে আরও ছিল শিশু কিশোরদের অংশগ্রহণে মুক্ত প্রাণের উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা, জ্ঞানভিত্তিক আলোচনা ও পুরস্কার বিতরণ। কবি নজরুলের আদর্শ, সাহিত্য ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। পরে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী 101 শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে 24 গণ অভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্ট। আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এই ধরনের আয়োজন থেকে নতুন প্রতিভা উঠে আসবে বলেও জানান তিনি। এ সময় মহানগর বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষের মধ্যে চাল বিতরণ করেছে বিএনপি। নগরীর দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, এই ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার সংস্কৃতি আরও জোরালো করবে। জনকল্যাণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পরে কয়েকশো পরিবারের মধ্যে চাল বিতরণ করেন। এ সময় মহানগর এবং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।